আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রবিবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আজারবাইজান প্রদেশের জোলফা শহরে দিজমার নামের একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও নিহত হন। রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। বিস্তারিত দেখুন শাহাদাত শাওনের রিপোর্টে। দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় 15 ঘন্টা অনুসন্ধান কাজ চালানোর পর ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায়। তবে জীবিত নেই ইরানি এ নেতা। تا زمین زمین است و زمان زمان باقی است آتش توهین و تحریف। হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিও বেছে নেই। রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন রাইসি। সেখানে একটি বাঁধও উদ্বোধন করেন তিনি। সে অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনায় শোকে পাথর হয়ে গেছে ইরানিরা। মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায় দেশটির বাড়িতে বাড়িতে, গলি মহল্লায়। এ ঘটনায় শোক জানিয়েছে ভারত, পাকিস্তান, রাশিয়া, ভেনিজুয়েলা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এদিকে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে। প্রেসিডেন্ট রাইসি জনগণের জন্য তার দায়িত্ব পালনের সময় শহীদ হয়েছেন বলে জানানো হয়। ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালের 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 সাল থেকে 94 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল দায়িত্ব পালন করেন রাইসি। 2004 সাল থেকে এক দশক তিনি জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর 2021 সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। শাহাদাত শাওন, আরটিভি। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে স্তম্ভিত গোটা মুসলিম বিশ্ব। এমন পরিস্থিতিতে কে ধরবেন ইরানের হাল, কেই বা হচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট, তা নিয়ে চলছে নানা আলোচনা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান নিহতের ঘটনায় শোকের ছায়া বইছে মুসলিম বিশ্বে। সোমবার ইরানের মেহার নিউজ এজেন্সি হেলিকপ্টারের সব আরোহীর শাহাদাত বরণের বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাইসিকে বহন করা হেলিকপ্টারের ধ্বংসাবশেষে কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। রাইসির এমন মর্মান্তিক মৃত্যুতে প্রশ্ন উঠেছে, তাদের বহনকারী হেলিকপ্টারটিতে আসলে কি ঘটেছিল, কেনই বা হঠাৎ এ দুর্ঘটনা। আলোচনা চলছে হেলিকপ্টার নির্মাণকারী দেশ যুক্তরাষ্ট্রকে নিয়েও। মৃত্যুর আগ পর্যন্ত রাইসি ও আবদুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রের তৈরি বেল 121 মডেলের হেলিকপ্টারে অবস্থান করছিলেন। রাইসির হঠাৎ মৃত্যুতে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেশটির প্রধান হিসেবে ভূমিকা পালন করছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের, তাকেই সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্টের মৃত্যু হলে পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। ইরানের সংবিধান অনুযায়ী বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার হবেন পরবর্তী প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ইতিমধ্যে গোয়েন্দা পুলিশকেও জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এই ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গের বারুইনগর থানায় এমপি আজিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস নামের এক ব্যক্তি।
সেখানে উল্লেখ করা হয়েছে গত 12ই মে বারুইনগরের গোপালের বাড়িতেই ওঠেন এমপি আজিম। 13ই মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও না এসে গোপালের মুঠোফোনে খুদে বার্তায় জানান বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা। 15ই মে ফের বার্তা পাঠিয়ে এমপি আজিম জানান দিল্লিতে পৌঁছেছেন তিনি, তবে ভিআইপিরা সাথে থাকায় ফোন করতেও নিষেধ করেন তিনি। এরপর থেকেই পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ 4 আসনের এমপি আজিমের। এদিকে আজ সকালে তার পরিবার সদস্যরা ভারতে উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঝিনাইদহ 4 আসনের সাধারণ মানুষ বলছেন দ্রুত তাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা হোক। পরিবারের সদস্যবৃন্দ সবাই আসলে দুশ্চিন্তাগ্রস্ত যে প্রিয় নেতা আমাদের মাঝে সুস্থভাবে আবার ফিরে আসুক, এই কামনা আমরা সবাই করি। সবাই আতঙ্কগ্রস্ত, চিন্তাগ্রস্ত, যোগাযোগ না হওয়ার কারণে এমত অবস্থায় আমরা আমার প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যেন প্রিয় নেতা সহি সালামতে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসে। আমরা বিশ্বাস করি তিনি খুব দ্রুতই হয়তোবা আমাদের মাঝে ফিরবেন, তো আমরা সকলে তার জন্য দোয়া করেন এবং সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছেন চালকরা। সকালে রামপুর আর ওবায়দা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়, পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে দেন তারা। উত্তরা ডেমরা স্টাফ কোয়ার্টার, জুরাইন, মোহাম্মদপুর সাদেক খানের পাম্পের সামনে সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থায় আছে পুলিশ। গতকাল পুলিশ বক্সে হামলার ঘটনায় রিকশা চালকদের বিরুদ্ধে 4 থানায় 3টি মামলা হয়েছে। তবে রিকশা চালকদের অভিযোগ, গভীর রাতে গ্যারেজে অভিযানের নামে রিকশার ব্যাটারি খুলে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পনার ঘাটতি নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কার কোন দিশা নেই, সরকার বন্ধ করে দিয়েছে, আমরা গ্যারেজে থুসি। এখন এই অবস্থায় রাত্রে হামলা দেওয়া পুলিশের লোক লেগে গেছে ব্যাটারি, সব গাড়ির ব্যাটারি। আমার সংসার চালানো করি, এটা দিয়ে মোটামুটি যাক আল্লাহ ডাল ভাত খাওয়ায়। আমি এটা যে বন্ধ হয়ে যায় আমার তো মনে অচল। গাড়িটা কিনছি কিস্তির উপর তুললে, আমি আজকে গাড়িটা চালাই নাই, আমার কালকে কিস্তি। এই কিস্তির টাকাটা আমি কালকে কিভাবে দেবো? তারা দাবি দাওয়া পেশ করতে আসছে, রাস্তা বন্ধ করার চেষ্টা করছে, আমরা বন্ধ করতে দেইনি। আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি যে এটা সরকারের উপর মহল থেকে সিদ্ধান্ত। আমরা তাদেরকে বুঝিয়ে বলার পরে প্রাথমিকভাবে তারা সরে গেছে। মধ্যস্বত্বভোগী একটা দুষ্ট চক্র আছে, যেহেতু যানবাহনগুলো অবৈধ, তারা কিন্তু মোটা অঙ্কের একটা চাঁদা নিচ্ছে। এটা সরকার তো রাজস্ব হারাচ্ছে। তো সেই হিসাবে আমি বলবো যদি আমরা কিছুটা স্ট্র্যাটেজিক হতে পারি, কিছুটা কৌশল নিতে পারি যে আমি সংখ্যাকে আর বাড়াতে দিব না এবং এই সংখ্যাকে ধীরে ধীরে কমিয়ে আনবো, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সময় পর ইজি বাইকগুলো উঠে যাবে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর, আপনি এই মুহূর্তে মোহাম্মদপুরে রয়েছেন, তো সেখানে ব্যাটারি চালিত রিকশা চালকরা কোথায় কোথায় আন্দোলন করছেন আর এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে, বিস্তারিত জানাবেন আমাদের। দেখেন, আসলে রাজধানীতে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, আপনি যদি আসলে জোন হিসাবে বিবেচনা করেন, তবে আমরা এখন যে এলাকাটিতে আছে অর্থাৎ বেরিবাদ এলাকা, রায়ের বাজার এই এলাকা এবং মিরপুর এলাকা, এই দুইটি এলাকায় সবচেয়ে বেশি ব্যাটারি চালিত রিক্সা আসলে চলাচল করে। এবং এখন যে জায়গাটিতে আমরা দেখাচ্ছি, এই জায়গাটিতে কিন্তু সকালে আজকে আন্দোলনের দ্বিতীয় দিন অর্থাৎ অটোরিকশা বন্ধের যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, জানানোর পরে কিন্তু আসলে 3-4 দিন অটোরিকশা বন্ধ ছিল এবং তারপরে মূলত কাল থেকে কিন্তু ব্যাপক অর্থে আসলে যারা অটোরিকশা চালক আছে তারা মাঠে নেমেছেন। এবং কালকে আপনি জানেন যে কালশির ঘটনার নিউজেও আমরা বলছিলাম যে সেই ঘটনায় কিন্তু আসলে 4টি মামলা হয়েছে এবং 2500 আসামি করা হয়েছে। এবং তার প্রেক্ষিতে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু আমরা দেখছি যে রাজধানীতে বিক্ষিপ্তভাবে কালকের মতো আসলে ব্যাপক আকারে আমরা কোনো এলাকায় এখন পর্যন্ত অটো রিকশা যারা চালক আছে তাদের না দেখলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। এখানেও তারা সকালে বের হয়েছিলেন এবং পুলিশ এসে আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। যদিও তারা রাস্তা ব্লক করার চেষ্টা করেছিলেন, সেটি তারা পারেননি। কিন্তু আমরা দেখেছি যে ড্যামরা এলাকায় কিংবা যাত্রাবাড়ি এলাকায়, সেই এলাকাগুলোতে কিন্তু তুলনামূলক পুলিশের সঙ্গে কিন্তু একটু ধস্তাধস্তির মতো ঘটনা ঘটেছে। তবে মিরপুর এলাকা কিন্তু আজকে আমরা সকাল থেকে ছিলাম, সেখানে ব্যাপক পুলিশ উপস্থিতি থাকার কারণে কিন্তু তাদেরকে আমরা সেইভাবে মাঠে দেখতে পাইনি। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল তারা
কিন্তু সেতু মন্ত্রণালয়ে যাবেন এবং একটি স্মারকলিপি দেবেন অটোরিকশা আসলে যাতে চলাচল করতে পারে সেই দাবিতে। এবং এইখানকার যারা অটোরিকশা চালকরা আছেন তারা কিন্তু বলছেন যে আগামীকাল তাদের কর্মসূচি অর্থাৎ সারা রাজধানীর যত অটোরিকশা চালক আছে তাদের নিয়ে কিন্তু তারা পল্টনে একটি সমাবেশের ডাক দিয়েছেন। তো সব কিছু মিলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং অটোরিকশা চালকরা কিন্তু তাদের অবস্থানে এখন পর্যন্ত আছেন। তবে একটি আসলে অ্যালার্মিং বিষয় কিংবা একটি উদ্বিগ্নের বিষয় হচ্ছে আমরা যখন মিরপুর এলাকায় যাচ্ছিলাম, বিভিন্ন গ্যারেজে যাচ্ছিলাম, সেখানে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে কালকে রাতের আধারে আসলে পুলিশের যে অভিযানগুলো তাদের গ্যারেজগুলোতে হয়েছে সেই গ্যারেজগুলোতে অভিযানে কিন্তু তাদের যে ব্যাটারিগুলো আছে সব ব্যাটারি কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো প্রশ্নটি খুব স্বাভাবিকভাবে আসতে পারে, যেহেতু তারা অটোরিকশাগুলো তাদের গ্যারেজে রেখে দিয়েছিলেন এবং সেই গ্যারেজে রাখার পরেও ব্যাটারিগুলো এইভাবে নিয়ে যাওয়া আসলে কতটা আইন সিদ্ধ সে বিষয়ে কিন্তু আসলে প্রশ্ন আসতেই পারে। সেই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আইন শৃঙ্খলা বাহিনীর আছেন তারা নিশ্চয়ই বিবেচনা করবেন, এমনটা আশাবাদ কিন্তু আসলে যারা খেটে খাওয়া এই অটোরিকশা চালক আছেন তাদের। তো এই ছিল আসলে এখন পর্যন্ত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে অটোরিকশার আন্দোলন নিয়ে আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক বন্ধ না করার আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশে কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইজি বাইক যারা আমদানি করেছে তারা সবাই আওয়ামী লীগের ব্যবসায়ী। এসব আমদানি করতে দিয়ে তাদের পকেট ভরিয়েছে, অথচ এখন কষ্টের টাকায় যারা সেই ইজি বাইক কিনেছে তা বন্ধ করে গরিবের পেটে লাথি মারছে সরকার। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে মন্তব্য করে এ ধরনের সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করেন রিজভী আহমেদ। ওবায়দুল কাদের সাহেব জানেন না, উনার নেত্রী শেখ হাসিনাও জানেন না, কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরো উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা, কি করে জানবেন শেখ হাসিনারা? রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের 2 সদস্যকে হত্যার প্রতিবাদে রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ পালন করছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনটি। ভোর থেকে ইউপিডিএফ এর কর্মীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন শুরু করে। এতে সকাল থেকে রাঙামাটি, ঢাকা, চট্টগ্রামগামী দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। তবে জেলা শহর এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে অবরোধ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গেল 18 মে লংগদু উপজেলার দুর্বৃত্তরা তাদের 2 কর্মীকে গুলি করে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে ওই দিন বিকেলে জেলা সদরের কুতুকছড়ি এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধের ডাক দেওয়া হয়। মধ্যরাত থেকে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। এই ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল। সকাল 8টায় শুরু হয়ে টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। প্রথম ধাপের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক প্রার্থী নেই নির্বাচনে। স্বতন্ত্র হিসেবে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিয়েছেন তারা। বিএনপি আগের ধাপের মতো এবারও নির্বাচন বর্জন করেছে। নির্বাচন উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে সরঞ্জাম। 697 ভোট কেন্দ্রে আজ ব্যালট পেপার যাবে। বাকি 12,323 কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে। দ্বিতীয় ধাপের এই উপজেলা নির্বাচনে 1,824 জন প্রার্থী আছে। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 3 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। আগামীকাল সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে, তো সে কারণে কেন্দ্র কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম এখন পর্যন্ত পাঠানো হয়েছে কিনা সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গাংনী উপজেলা পরিষদ চত্বর, তার বাম পাশে হচ্ছে গাংনী উপজেলা নির্বাচন কার্যালয়।
একটু আগে এখানে ব্যাপক ভিড় ছিল বা ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্য যারা হচ্ছে এই উপজেলার 107টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই যে ভোট কেন্দ্রগুলো 107টি ভোট কেন্দ্রের যে 654টি ভোট কক্ষ অর্থাৎ বুথ আছে তার প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম যে ব্যালট বাক্স সিল সহ অন্যান্য যে সরঞ্জাম আছে সেইগুলো নিয়ে কিন্তু প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু চলে গেছেন কেন্দ্রে কেন্দ্রে। একটু আগেই প্রায় 20-25 মিনিট মতো আগেই নির্বাচন অফিসার আমাদেরকে নিশ্চিত করেছেন যে সকল কেন্দ্রের যে সরঞ্জাম সেটি কিন্তু পাঠানো হয়েছে। এখানে আরেকটা উল্লেখ করার বিষয় যে নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে শুধুমাত্র ব্যালট যাবে সকালে অর্থাৎ আগামীকালকে ভোটের দিনের সকালে। সেখানে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে যে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ভোট এবং ভোট কারচুপি ঠেকাতে নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিয়েছে। আমরা যদি একটু ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলার কথা বলি তাহলে পুলিশ, বিজিবি, আনসার এবং র্যাব সদস্য থাকছেন কিন্তু কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের নিরাপত্তার জন্য। সেখানে পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করণীয় তাই করছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রিজাইডিং অফিসার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তারা তারা স্ব কেন্দ্রে তারা যাচ্ছেন, কেউ পৌঁছাচ্ছেন, কেউ রাস্তার মাঝে আছেন। তারা কিন্তু ভোট গ্রহণের জন্য লাইন এবং যে বুথের যে ব্যবস্থাপনা করা সেটা নিয়ে কিন্তু তারা ব্যস্ত আছেন। এই ছিল মেহেরপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ। এদিকে ভোটারের উপস্থিতি নিয়ে চিন্তিত নয় নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আগারগাঁও নির্বাচন কমিশনের সাংবাদিকদের কথা বলেন তিনি। কমিশনার আলমগীর আরও বলেন, ভারতীয় ভোটার উপস্থিতি কম হচ্ছে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রথম ধাপের উপজেলা নির্বাচন সহিংসতা মুক্ত হয়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হয়নি বলেও মন্তব্য করেন কমিশনার আলমগীর। ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, 4 দিন নিখোঁজ থাকা এমপির পরিবার, স্বজন ও নেতাকর্মীরা কি বলছেন, আর পরিবারের সদস্যরা ইতিমধ্যে ভারতে রওনা দিয়েছেন, তারা পৌঁছেছেন কিনা সেখানে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আমি ঠিক সকাল থেকে এই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে অবস্থান করছি। আসলে 4 দিন ধরে তার কোনো সন্ধান না পায় তা দিশাহারা হয়ে পড়েছেন তার পরিবার এবং তার আত্মীয় স্বজন এবং নেতাকর্মীরা। আমি যেখানটা অবস্থান করছি ঝিনাইদহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবনে। আপনাদের দেখানোর চেষ্টা করি যে ঠিক 12 তারিখে সকালবেলা এই বাসভবন থেকে তিনি ভারতের উদ্দেশ্যে বের হয়ে পড়েন এবং দর্শনা স্থল বন্দর দিয়ে সে গেদে বর্ডার দিয়ে সে ভারতে যায়। সেখানে তার এক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি অবস্থান নেওয়ার পর গোপাল বিশ্বাসের বাড়ি থেকে তিনি সকালে নাস্তা করেই চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে আসেন। তারপর থেকে তিনি আর বাড়ি ফিরে যাননি। তখন উদ্বিগ্ন হয়ে পড়েন। 4 দিন ধরে তার মোবাইল বন্ধ থাকার পরে তার পরিবার পরিজন উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন তার বন্ধু গোপাল বিশ্বাস পশ্চিমবঙ্গ থানায়, বারুইনগর থানায় এক সাধারণ ডায়েরি করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে নিয়েই আসলে তার যে নির্বাচনী এলাকা এবং তার যে বাড়ি সেখানে মানুষ আসলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা কিন্তু জড়ো হয়েছেন এবং এখানকার মানুষ কিন্তু দিশাহারা হয়ে পড়েছেন যে কি অবস্থার ভিতরে তাদের দিন যাচ্ছে। এবং আমি আজকে সকালে কথা বলেছি ভারতে তার ভাতিজা, তিনি আমাকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। আর আসলে বোঝা যাবে যে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা তৎপর আছেন। এই ছিল আমার কাছে ঝিনাইদহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাসভবন থেকে তার খবরের সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। তাপদাহে নানা রোগের প্রকোপের পর চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সারা দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চলতি বছর 5.5 মাসেই আক্রান্ত হয়েছে গেলবারের তুলনায় দ্বিগুণ। মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। গতবারের চেয়ে এবারের উপসর্গে কিছুটা ভিন্নতা রয়েছে জানিয়ে ডেঙ্গুতে মৃত্যু কমাতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নিহার নন্দী।
তাপদাহের অসহনীয় অবস্থার পর তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। এতে জনজীবনে অস্বস্তি কমলেও নতুন করে আতঙ্ক তৈরি করছে ডেঙ্গু। দুই ভবনের মাঝে ফেলা আবর্জনা, বিশেষ করে চিপসের প্যাকেট, পলিথিন, ডাবের খোসা, ড্রাম ও গাছের টবে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। আমি 2 বার আক্রান্ত হয়েছি, এখনো বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত। এগুলা কোনো ওষুধ দিতেছে না, কিছু করতেছে না। এরা মাসের ভিতরে মনে করেন 2-1 দিন আয়, যে জায়গায় কামড় দেয় ওই জায়গায় চুলকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল বছর জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল 1330 জন, মৃত্যু হয়েছিল 12 জনের। আর চলতি বছর একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 33 জনের। হাসপাতালে ভর্তি 2581 জন। প্রথমে ব্যথা ছিল, খাওয়া দাওয়া খাইতে পারি নাই, বমি ছিল, শরীর ব্যথা ছিল, জ্বর আসতো, মাথা ঘুরাতো, তারপরে এখানে আসার পর স্যালাইন দিল। এবছর জটিল উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছে বলে জানায় চিকিৎসকরা। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে আমরা বুঝতে পারিনি যে আমার ডেঙ্গু হয়েছে, কারণ দেখা যাচ্ছে জ্বর দীর্ঘদিন কমতেছে না, ডায়রিয়া, পেটে ব্যথা কমতেছে না। ডেঙ্গুতে যে অ্যাবডোমিনাল একুট অ্যাবডোমিনাল ফিসার্স আছে, যেটাকে আমরা বলি কমপ্লিকেটেড ডেঙ্গু, সেটি নিয়ে সেবার উপস্থিত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নীতিমালা সঠিকভাবে অনুসরণ করতে পারলে ডেঙ্গুতে মৃত্যু কমবে বলে আশা বিশেষজ্ঞদের। মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং রোগীর টেস্ট সবগুলো যদি এক জায়গায় করেন, হাজার হাজার লোক সেখানে জড়ো হবে, সময় মতো তারা সেবা পাবে না, পাওয়া সম্ভব না। আমরা তৃপ্তির ঢেকুর তুলতে পারি, কিন্তু মানুষের মৃত্যুটা কমাতে পারবো না। গতবার আমি বলবো না কেউ কাজ করেনি, সবাই সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছে, কিন্তু সমন্বয়ের কাজটা হয়নি। নিয়ম কানুনের নিকটে বাধা, যে আমি কেন তাকে করব, আমার ফান্ড কোথায়, আমার কথায় তো সে অমুক করবে না। এগুলো সমাধান করতে পারে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত। ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংসের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়ারও তাগিদ বিশেষজ্ঞদের। পরিবেশকে পরিচ্ছন্ন করবার জন্য একসাথে কাজ না করি, তাহলে কিন্তু এরিস মশার বৃদ্ধি পাবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুরাক ওজিবিত আসছে বাংলাদেশে। ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ওজিবিতের সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singarBD.com থেকে 19 থেকে 26 মে পর্যন্ত যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওজিবিতের সাথে। আমি দেখা করতে চাই। হ্যাঁ, খবর সত্যি। বুরাক আসছে বাংলাদেশে 19 থেকে 26 মে। চলে আসুন যে কোনো সিঙ্গার বেকো স্টোরে আর যে কোনো পণ্য কিনে জিতে নিন বুরাক ওজিবিতের সাথে দেখা করার লাইফ টাইম চান্স। মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকাল উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী 23 জুলাই পর্যন্ত। ফলে আগামী 2 মাসের বেশি সময়ের জন্য বন্ধ থাকবে সামুদ্রিক মাছ আহরণ। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মে জুন মাস সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম। প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতি বছর 20 মে থেকে 23 জুন পর্যন্ত 65 দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর উপকূলের মৎস্য মোকামগুলোতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাগরে থাকা বেশিরভাগ ট্রলার গতকাল বিকেলেই ফিরে এসেছে। যদিও মৎস্যজীবীদের দাবি, এই সুযোগে ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে নিয়ে যায়। আর জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও বেশিরভাগই তা পান না। দর্শক, ভারতের নির্বাচন নিয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। আজ শুরু হয়েছে সকাল থেকেই একেবারে পঞ্চম দফার ভোট। গোটা দেশের 8টি রাজ্য, অর্থাৎ 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত রাজ্য, সেই 8টি রাজ্যের 49টি লোকসভা আসনে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 7টা থেকে এবং যা চলবে নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল 5টা। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, মানুষ যতক্ষণ লাইনে থাকবে ভোটদানের জন্য ততক্ষণ কিন্তু তাদের ভোট দিতে হবে, সেটা কিন্তু সময়টা বেড়ে যেতে পারে। ভারতীয় সময় বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশন যেটা জানিয়েছে, ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 32.70% এবং গোটা দেশে কিন্তু বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 22.63%। সব মিলিয়ে কিন্তু ভোটের হার এই মুহূর্তে ভালো। বেলা 9টার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে যে 7টি লোকসভা আসনে ভোট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 500রও বেশি অভিযোগ, সরকার পক্ষের বিরুদ্ধে অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ, সব মিলিয়ে মোট 500টি অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে যেটা বলার বিষয়, ব্যারাকপুরে গণ্ডগোল হয়েছে
হয়েছে, বনগাঁয় গণ্ডগোল হয়েছে, গয়েশপুরে গণ্ডগোল হয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা বিক্ষিপ্ত অশান্তির বাতাবরণ চলছে পশ্চিমবঙ্গের লোকসভা আসনের ভোটগুলোতে। দর্শক, কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। খেলার খবর, ক্রিকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই সিরিজ দিয়ে মার্কিন মুলুকে নিজেদের মানিয়ে নিতে চায় টিম টাইগার্স। নাজমুস সাকিবের রিপোর্টে এর বিস্তারিত। টি-20 বিশ্বকাপের বাকি আর কয়েকদিন। 2 জুন থেকে ক্রিকেটের সীমিত ওভারের বিশ্ব আসর শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু 8 জুন থেকে। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে সেখানকার পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নেওয়াটা জরুরি টাইগারদের জন্য। যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে বাংলাদেশের জানাশোনা বলতে 2018 সালে ফ্লোরিডায় 2টি টি-20 ম্যাচ, যেখানে ছিলেন না বর্তমান টি-20 বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারই। বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে স্বাগতিকদের বিপক্ষে তাই প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের আগে তাই প্রস্তুতিতে ঘাটতি রাখেনি হাতুড়ুর শিষ্যরা। জয় দিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ প্রস্তুতিটা শুরু করতে চায় টাইগাররা। নাজমুস সাকিব, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।